আসসালামু আলাইকুম। আজকের আলোচনা করব কয়েকটি বিষয় সম্পর্কে, অর্থাৎ বাণিজ্য বিভাগের যারা ছাত্রছাত্রী আছে নবম দশম শ্রেণী বা একাদশ শ্রেণীতে, তাদের যে বিষয়গুলো বেসিক যে কিছু প্রবলেম হয় বা বেসিক বিষয় কিছু জানা দরকার, সেগুলো হচ্ছে হিসাব বিজ্ঞান, লেনদেনের বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে একটু আলোচনা করব। অনেক সময় দেখা যায় আমরা যখন ক্লাসে কোনো একাদশ শ্রেণীর নতুন ভর্তিকৃত ছাত্র বা ছাত্রীকে জিজ্ঞেস করি হিসাব বিজ্ঞান কী, তোমার ভাষায় তুমি ব্যাখ্যা করো, বলতে পারছে না। অথচ সে কিন্তু ভালো রেজাল্ট করে আসছে, বলতে পারছে না। হিসাব বিজ্ঞানে সে এসএসসিতে A+ পেয়েছে, অথচ সে একটি হিসাব বিজ্ঞানের সংজ্ঞা বলতে পারছে না। লেনদেন কী, লেনদেনের বৈশিষ্ট্য বলতে পারছে, কিন্তু হিসাব বিজ্ঞানের যে একটা সংজ্ঞা বা হিসাব বিজ্ঞান যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিভাবে আসে বলতে পারছে না, নিজের ভাষায় বলতে পারছে না। এটার কারণ হচ্ছে ওরা মনে রাখছে না, বেসিক কিছু বিষয় মনে রাখছে না, যার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আজকে আমরা জানবো যে হিসাব বিজ্ঞানটা কী, হিসাব বিজ্ঞান কীভাবে আসলো। তো হিসাব বিজ্ঞানের ইংরেজি রূপ যেটা আমরা সবাই জানি, যার নাম হচ্ছে অ্যাকাউন্টিং। তো অ্যাকাউন্টিংয়ের বাংলা পরিভাষা হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান এর যে অ্যাকাউন্টিং নাম, অর্থাৎ ইংলিশ যে নামটা অ্যাকাউন্টিং, শব্দটি অ্যাকচুয়ালি ল্যাটিন শব্দ ক্যালকুলেই থেকে আসছে। তো ল্যাটিন শব্দ ক্যালকুলেট থেকে আসার পরে এটার অর্থ দাঁড়ালো গণনা করা বা টু কাউন্ট, যেটাকে বলা হয় কাউন্টিং বা অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংটা মূলত এভাবে করে আসছে। তো হিসাব বিজ্ঞান শব্দটি দুটি শব্দ দ্বারা গঠিত, একটি হচ্ছে হিসাব, অন্যটি হচ্ছে বিজ্ঞান। হিসাব বিজ্ঞান শব্দটি দুটি শব্দ দ্বারা গঠিত, অর্থাৎ এই হিসাবগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে যুক্তি সহ প্রমাণিত। হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া এবং প্রত্যেকটি প্রক্রিয়ার আলাদা আলাদা কাজ রয়েছে। হিসাব বিজ্ঞানের ভাষায় বা ব্যবসায়িক ভাষা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা কীরকম হওয়া উচিত? ব্যক্তি বা প্রতিষ্ঠানে সংগঠিত আর্থিক যে লেনদেনগুলো থাকে, সেগুলোর যে ধারাবাহিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে হিসাবের খাতায় লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক অবস্থা নিরূপণ এবং ব্যাখ্যা, বিশ্লেষণ, প্রতিবেদন প্রস্তুত করে এগুলো ব্যবহারকারীর নিকট পৌঁছানোর যে কর্ম প্রক্রিয়া, এটি হচ্ছে হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞান বলতে গেলে শুরুতে যে কথাটা আছে প্রক্রিয়াকরণের, লিপিবদ্ধকরণ, অর্থাৎ লেনদেন লিপিবদ্ধকরণ। তো লেনদেন কথাটা আসবে। প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত কিছু ঘটনা ঘটে, প্রত্যেকটি ঘটনাই কি লেনদেন? প্রত্যেকটি ঘটনা যদি লেনদেন হতে হয়, তাহলে তার কী কী বৈশিষ্ট্য থাকা দরকার, নিচে আমরা সেটা আলোচনা করব। তো শুরুতে দেখি লেনদেন কি। লেনদেন হচ্ছে দুটি শব্দ দ্বারা গঠিত, একটি হচ্ছে লেন, অন্যটি হচ্ছে দেন, অর্থাৎ দাতা এবং গ্রহীতা। তো লেনদেনটা কখন হবে? যদি আমি পণ্য ক্রয় করি, তো তখন দুটি পক্ষের সৃষ্টি হয়, একজন দাতা একজন গ্রহীতা। বিক্রয় করি, অর্থাৎ যে আর্থিক লেনদেনগুলোই করব, প্রত্যেকটি লেনদেনে দাতা গ্রহীতা থাকবে। তো লেনদেন হতে গেলে প্রত্যেকটি ঘটনা লেনদেন হবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিছু ঘটনা ঘটে, তার মধ্যে কিছু থাকে আর্থিক, কিছু থাকে অনার্থিক। অনার্থিক যে ঘটনাগুলো, সেগুলো কখনো লেনদেন হয় না। যেমন কোনো কর্মচারীর মা মারা গেলেন, অথবা কোনো কর্মচারীর সাইকেল চুরি হয়ে গেল, এটা ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থা পরিবর্তন ঘটায় না বা পরিমাপ করে না, যার কারণে এটি লেনদেন হবে না। লেনদেন হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো দরকার, সেগুলো প্রথমে হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন না হলে কোনো ঘটনা লেনদেন হওয়া সম্ভব নয়। আর্থিক অবস্থার পরিবর্তনটা কিভাবে হবে? যেমন আমি 10,000 টাকার পণ্য ক্রয় করলাম, তাহলে আমার কাছ থেকে 10,000 টাকা হ্রাস পেল, তাহলে এখানে কি হলো? আর্থিক অবস্থার পরিবর্তন হলো। আবার আমি 5,000 টাকার পণ্য বিক্রয় করলাম, সেক্ষেত্রে আমার আয় হলো, তাহলে আমার টাকা আমার কাছে আসলো, অর্থাৎ বৃদ্ধি পেল, তাহলে কি হলো? আর্থিক অবস্থার পরিবর্তন হলো। তাহলে এটি লেনদেন বলা যায়। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অবশ্যই কোনো ঘটনা লেনদেন হতে গেলে সেটি একটি অর্থের অঙ্কে বা অ্যামাউন্টে পরিমাপ করা যাবে, এরকম হতে হবে।
দ্বৈত সত্তা বা দুটি পক্ষ, প্রত্যেকটি লেনদেনই অবশ্যই দুটি পক্ষ থাকবে, তা না হলে সেটি লেনদেন হওয়া কোনোভাবেই সম্ভব নয়। যে কথাটা আমি আগে বলছি, একজন হচ্ছে দাতা আর একজন গ্রহীতা, বা একটা ডেবিট আর একটা ক্রেডিট। তো দ্বৈত সত্তা বা ডেবিট ক্রেডিট সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। স্বয়ং সম্পূর্ণতা ও স্বতন্ত্র, প্রত্যেকটি লেনদেনই স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র থাকতে হবে। কারণ কি, একটা প্রতিষ্ঠানে অনেকগুলো লেনদেন ঘটে, একটি আর একটির সাথে মিল নেই। অর্থাৎ আমি দেখা গেল যে আমি 2000 টাকার পণ্য বিক্রয় করলাম, সেখান থেকে 1500 টাকা আমি পেলাম আর 500 টাকা পেলাম না। তাহলে আমি যে 1500 টাকা পেলাম এটি একটি লেনদেন। আবার যে 500 টাকা আমি পেলাম না, অর্থাৎ দেনাদারি সৃষ্টি হয়েছে, সেটা 2 দিন পরে আমি পেলাম, তাহলে অন্য একটা লেনদেন। কিন্তু এটা কিন্তু একসাথে মিলানো যাবে না, অর্থাৎ প্রত্যেকটি আলাদা। এরপর হচ্ছে লেনদেনের দৃশ্যমানতা। লেনদেন যে শুধুমাত্র দৃশ্যমান হবে তা না, লেনদেন কিন্তু অদৃশ্যও হতে পারে। যেমন দৃশ্যমান লেনদেন, আমরা সবসময় যে লেনদেনগুলো দেখি, ক্রয় করলাম, পণ্য বিক্রয় করলাম, কোনো সম্পদ ক্রয় করলাম, এগুলো হচ্ছে দৃশ্যমানতা। কিন্তু অদৃশ্যমান কোনগুলো? যেমন কোনো সম্পদের ব্যবহারের ফলে যে ক্ষয় হয়, যেটাকে আমরা অপচয় ধরি, সেটি হচ্ছে লেনদেনের অদৃশ্যমানতা। এটিও লেনদেন হবে, কারণ অপচয়ের ফলে প্রতিষ্ঠানের ব্যয় হয়। ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা হচ্ছে পূর্বে ঘটিত, অর্থাৎ প্রতিষ্ঠানে পূর্বে ঘটনা ঘটে গেছে এরকম কিছু লেনদেন, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, এগুলো হচ্ছে ঐতিহাসিক ঘটনার অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানলাম এতক্ষণ লেনদেনের কতগুলো বৈশিষ্ট্য সম্পর্কে। প্রধানত যে বৈশিষ্ট্যটা থাকলেই আর্থিক অবস্থা পরিবর্তন, এটা থাকলেই যে কোনো ঘটনা লেনদেন হতে পারে। তাহলে আমরা এই বিষয়টা সম্পর্কে জানবো এখন, যে প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। তাহলে বৈশিষ্ট্যগুলো জানার পর আমরা এটা বুঝতে সক্ষম যে প্রত্যেকটি লেনদেন ঘটনা অবশ্যই, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। কারণ কিছু ঘটনা ঘটে যেগুলো অনার্থিক, যেটায় কোনো পক্ষ থাকবে না, যেটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে না, আর্থিক অবস্থার পরিবর্তন হবে না, তাহলে সেটি লেনদেন হবে না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।